নমস্কার, আমি অলোক দত্ত, ট্রাভেলার অলোক। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে নীলকুঠি। আমরা এখন রয়েছি পারমাদন ফরেস্টে। পারমাদন ফরেস্টের ঠিক উল্টো দিকের সাইডটাই হচ্ছে নীলকুঠি অবস্থিত। তো নীলকুঠি আজকে আমাদের ডেস্টিনেশন। তো এই নীলকুঠি আসতে গেলে কিভাবে আসবেন, আপনারা সরাসরি কলকাতা থেকে চাকদা বাই ট্রেন অথবা ধর্মতলা থেকে দত্তফুলিয়ার যে বাস আসে সেই দত্তফুলিয়া হয়ে ওখান থেকে নাকাবেড়িয়া এখানে নীলকুঠির যাওয়ার পথে আমরা এখন ইছামতি নদী পার হচ্ছি। ইছামতি নদী হচ্ছে এই নদীর এপারটা হচ্ছে পারমাদন ফরেস্ট আর ওপারটায় হচ্ছে নীলকুঠি। তো এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই নদীর ইছামতির অনেক বর্ণনা রয়েছে তার বহু বইতে, বিশেষ করে ইছামতির কাহিনী নিয়ে তার লেখা, সেখানে এই গল্প অনেক কিছু আছে। তো আজকে আমরা যেখানে যাচ্ছি দেখছেন ইছামতি নদীটা উপর দিয়ে যাচ্ছি, আমরা নৌকো পার হচ্ছি, মাত্র 10 টাকা করে ভাড়া এপার ওপার করতে। তো এপারে গেলে আমরা ওখান থেকে ওপার থেকে আবার ফিরে আসব, কারণ আমাদের গাড়ি রয়েছে এপারে পারমাদন ফরেস্টের কাছে। তাই আমরা এখন ইছামতি নদী পার হচ্ছি। সবাই খুব এনজয় করছে, তবে সব চুপচাপ, কারণ জলটাকে অনেকে ভয় পায়। তো আমরা আসা যাক, আমরা আসছি অ্যাকচুয়ালি যেখানটা নীলকুঠি বলছি সেই নীলকুঠির একদম নদীর ধারে চলে এসেছি। আস্তে আস্তে আমরা নদী পার হওয়ার চেষ্টা করছি। তো আমরা সেই ফাঁকে আমি একটু নীলকুঠি সম্বন্ধে কিছু বলে রাখি। জমিদার মঙ্গলচন্দ্র তিনি এই গ্রামের এই কয়েকটা গ্রাম নিয়ে তিনি এখানকার জমিদার ছিলেন। তো তার আমলেই এই বাড়িটি তৈরি হয়েছিল। পরবর্তীকালে অর্থাৎ 1803 খ্রিস্টাব্দে যখন ভারতবর্ষের নীল চাষ শুরু হয়, তখন সেই নীলকর সাহেবরা এই বাড়িটি একটু পরেই দেখতে পাবেন, এই যে দেখা যাচ্ছে, এই বাড়িটা তারা অধিগ্রহণ করে এবং এই বাড়ি থেকেই তারা নানা রকম অত্যাচারমূলক কাজ এখান থেকেই করতো। নীল চাষিদের জোর করে বাধ্য করে এখানে নীল চাষ করাতো, আর যারা অস্বীকার করত তাদেরকে নিয়ে এসে এর ভেতরে একটা গুম ঘর ছিল, সেই গুম ঘরের মধ্যে আটকে রেখে মেরে ফেলতো। এরকম আরও অনেক অত্যাচারের গল্প আছে। আপনারা দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ আছে তাতে উনি পরিষ্কারভাবে লিখেছিলেন, এবং সেখানেও এই উত্তর চব্বিশ পরগনা তখন তো ভাগ হয়নি, অবিভক্ত, আর এটা বাংলাদেশের খুবই কাছে, ভারত বাংলাদেশ তখন অবিভক্ত ছিল। তো সেই জায়গাটায় এই নীলকুঠি, তো এই জায়গাটার একটা গুরুত্ব আলাদা। এই চাকদা থেকে আমরা যেটা বলছিলাম যে চাকদা থেকেও আসা যায়, আবার বনগাঁ থেকেও আসা যায়। নাকাবাড়িয়া হয়ে, নাকাবেড়িয়া থেকে হেলেঞ্চার বাস, যে কোনো বাসে উঠলে এটা 25 থেকে 30 টাকা ভাড়া নেয়। আর এটা দেখতে পাচ্ছেন এই যে ভেতরটায় পুরো একদম কি বলবো, সেই ভগ্ন অবস্থায় রয়েছে। কিন্তু একটা জিনিস দেখলাম মজার ব্যাপার, এখানে কিন্তু বেশ ফটো শ্যুটিং হচ্ছে। এখন অনেক যুবতীরা প্রি ম্যারেজ যে ওয়েডিং আছে বা পোস্ট ম্যারেজ ওয়েডিং, সেই তাদের বিভিন্ন রকম ছবি কিন্তু এর থেকে তুলছে। সুতরাং এটা একটা ভালো স্পট হয়ে গেছে, আর পিকনিক স্পট বলা যায়, কারণ শীতকালে তো প্রচুর ভিড় হয়, এখানে প্রচুর লোকজন আসে। আর এখানে একটা সুন্দর ব্যাপার হচ্ছে যে এখানে সব কিছু আপনি অ্যাভেলেবেল পাবেন, এবং থাকার জন্য এখানে অনেকগুলো আছে, হোটেল বলবো না, এগুলো ছোট ছোট ওই টেন্ট মতন আছে, সেই টেন্টে থাকাও যায়, এবং নাইট স্টে করলে এটার একটা আলাদা গুরুত্ব আছে। যাক, আমরা আসা যাক এই নীলকুঠির এতে। এখানকার এটার আর একটা নাম আছে কাটা সাহেবের নীলকুঠি। কাটা সাহেব কেন বলা হয়, তার কারণ হচ্ছে যে এই নীলকর সাহেবদের অত্যাচারে যখন চাষিরা একদম তিতবিরক্ত হয়ে গেছিলো, অতিষ্ঠ হয়ে উঠেছিল, সেই সময় এক বিদ্রোহী চাষি তারা একটা সুযোগ বুঝে এক নীলকর সাহেবকে তার মুন্ডুচ্ছেদ করে দেয়, গলা থেকে একদম দেহ নামিয়ে দেয়। সেই থেকে এই জায়গাটার নাম হয়ে গেল, এই কুটিটার নাম হয়ে গেল কাটা সাহেবের কুটি,
বা নীলকুঠি। তো এখানে একটা ভৌতিক ব্যাপারও আছে, শুনেছি যে রাত্রিরে নানা রকম, সন্ধ্যের পরে নাকি নানা রকম উপসর্গ দেখা যায়, যদিও আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি হয়নি। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে একটা পাতালের মতন, মানে নিচের দিকে অনেকটা যাওয়া যায়, যদিও এখন কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে, কারণ অনেকে আছে তো নানা রকমভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বা অনেক কিছু হলে তার দায় নেওয়া খুব মুশকিল। তো আসা যাক, আমি এর ইতিহাস নিয়ে যেটা বলছিলাম, যে এই মঙ্গলাগঞ্জ এটার নাম ওই মহারাজা মঙ্গলচন্দ্রর নাম অনুসারে এই জায়গাটার নাম আছে মঙ্গলগঞ্জ। তো এই মঙ্গলগঞ্জের অনেক কিছু ইতিহাস। এটা প্রায় 64 বিঘা জমির উপর এই নীলকুঠি অবস্থিত, এবং এর পাশেই রয়েছে ইছামতি নদী। সেই ইছামতি নদীর ওপারটাই হচ্ছে পারমাদন বা বিভূতিভূষণ অভয়ারণ্য। তো আপনারা যদি একদিন বা দুদিনের ট্যুরে আসেন, তাহলে এখানে থেকেও ওপারটায় গিয়ে পারমাদন ফরেস্টটাও দেখতে পারবেন। প্লাস এখানে থাকার ব্যবস্থা আছে, টেন্ট আছে বা ছোটো কুড়ে ঘর, কটেজ আছে, যেগুলো মোটামুটি 1200 থেকে 1300 টাকা নেয়, খাওয়া থাকা সমস্ত কিছু, একদম ব্রেকফাস্ট থেকে রাত্রে ডিনার পর্যন্ত সব কিছু এরা দেয়। তো আমি আমার এদের ডিটেলসটা দিয়ে দেবো, যদিও আমরা ওখানে থাকিনি, কারণ আমরা এখান থেকে ব্যাক করে গেছিলাম ধানতলাতে, কারণ ধানতলাতে আমার দাদার বাড়ি আছে বলে আমরা সেখানেই ছিলাম। তো এটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ ফটো শুটিং, ভালোই ফটো শুটিং হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্যামেরাম্যান এসছে, এবং যারা প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিংয়ের ছবি তুলছেন এই জায়গাটা থেকে অনেকেই আসছেন, এসে এখানে ছবি তুলে তারা তাদের বিভিন্ন এতে পোস্ট করছেন। আর আমি যেটা বলতে চাইছি যে এটা একটা ঐতিহাসিক জায়গা, এবং এই ইতিহাসকে ঘিরে অনেক কিছু আছে, অনেক মানে এও আছে, মানে বইও আছে। যেমন একটু আগে আমি বলছিলাম যে নীলদর্পণ, সেই নীলদর্পণে এই নীলকর সাহেবদের যে অত্যাচার বা বিভিন্ন রকম তারা যে করেছিল, তার একটা প্রকৃষ্ট উদাহরণ এই নীলদর্পণে রয়েছে। আর এটা আসবেন কি করে সেটাও আমি একটু বলে দিলাম, যে কলকাতা থেকে সরাসরি আপনারা ভায়া বনগাঁ হয়ে বা চাকদায় নেমে ওখান থেকেও আসতে পারেন। আর আমার এক ফ্যান বলবো, উনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, ওনার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। তো আমরা ওখান থেকে নদী পার হয়ে আবার এপারে চলে আসছি, কারণ ওখানে বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধে হয়ে যাচ্ছে, কারণ আমাদের আবার ফরেস্টের মধ্যে ঢুকতে হবে, কারণ ফরেস্টের ওপারটায় রয়েছে আমাদের গাড়ি। তো যাই হোক, আমাদের একদিনের একটা ছোট্ট টিপ সেরে আমরা আবার ব্যাক করতে চলেছি। একদম আমরা আবার নদী পার হয়ে ওপার থেকে এপারে চলে আসছি, কারণ আমাদের ওখান থেকেই বেরোতে হবে, আমার গাড়ি ওখানে রাখা আছে। তো আমাদের এই ছোট ট্রিপের মধ্যে আমরা যে নীলকুঠিটা দেখলাম, সেই নীলকুঠিটা সত্যি অসাধারণ, এবং তার ইতিহাস সম্বন্ধে যদিও আমি এর ভৌতিক ব্যাপারটা আমাদের সবাইকে বলিনি, কারণ তাহলে হয়তো সবাই বলতো না আমরা এখানেই থেকে যাব, আমাদের হাতে যেহেতু সময় নেই। তাই জানি না এর ভৌতিক ব্যাপার কিছু আছে কি না, তবে কথিত আছে। আর 2016 সালে এই যে যে কুঠি, সেই নীলকুঠির ছাদটা আবার নতুন করে ঢালাই হয়েছিল, সেটাও বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমরা আবার সদল বলে নদীর এপারে আসার চেষ্টা করছি। ওপারে গিয়ে আমরা আবার আমাদের সেই পারমাদন ফরেস্টের হয়ে আমরা ওখান থেকে আবার ব্যাক করব। তো তার ফাঁকে আমরা ইছামতি নদী দেখতেই পাচ্ছেন যে চারিদিকে শ্যাওলা এবং জঙ্গলে ভরে গেছে নদীটায়, কারণ এটা নদীটায় স্রোত নেই অতটা। বর্ষাকালে হয়তো কিছুটা জল থাকে, কিন্তু এখন যেহেতু প্রায় গরমকাল পড়েই গেছে, তো সেই এতে কিন্তু নদীর অবস্থা খুবই খারাপ ইছামতির। আর তারপরে এটা সংস্কারও সেইভাবে হয় না, যার জন্য জলটা স্রোতও নেই এবং জলটা একই জায়গায় আটকে রয়েছে। তো ইছামতি যদি একটু ডেভেলপ করতো, মানে অন্তত জঙ্গলগুলো সরিয়ে দিয়ে। আর এটা একটা পিকনিক স্পট হিসাবে কিন্তু খুব পরিচিত, এখানকার স্থানীয় লোকেরাও কিন্তু এই ইছামতির ধারে এসে পিকনিক করেন। আর কলকাতা থেকে তো এমন কিছু দূরত্ব না,
মাত্র 100 থেকে 105 কিলোমিটার দূরত্ব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন ভিডিও।